তো ভাই আপনি এখন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ কানপুরিয়া। তো ভাই আপনি ট্রিপলাকে আউট অফ 10 এ কত দিতে যাচ্ছেন? 10 আউট অফ 10। সত্যি কথা বলতে 10 আউট অফ 10 এই কারণে যে ভাইয়াকে আমি অনেক জানি। ভিসাটা যে আসলে ইউকে শোনার পরই না হয়ে গেছে। তো যদি একটু ভাই আমাদের এই স্টুডেন্টকে যদি একটু দেখা দিতেন। হ্যাঁ শিওর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অফ ট্রিপলাক। নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন সাকসেস স্টোরি। তো আজকে পরিচয় করে দেব আমার খুব কাছের এক ভাইয়া, অনেক ভাই এবং অনেক ভাইয়ের আপু আজিজ আঙ্কেলের সাথে। তো তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা অলমোস্ট প্রায় বছরের কাছাকাছি, কিন্তু অনেকদিন ধরে আমরা এই ফাইলটা নিয়ে কাজ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে খুব হাসি মুখে ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি, আঙ্কেলের সাথে কথা বলতে পারতেছি। মাঝখানে অনেকটা সময় একটু আমাদের টাফ টাইম চলে গেছে আর কি, যে আসলে দেশের পরিস্থিতি থেকে শুরু করে লাস্ট ভাইয়ার আসলে মেনে গত জানুয়ারি থেকে অ্যাপ্লাই করেছিল, বাট ওই সময় ফাইলের প্রেশার অনেক থাকার কারণে আসলে গত দেখতে বা ডেপার হওয়া লাগে। তো অনেক লং স্টোরি, গুড ব্যাড সব কিছু মিলিয়ে আর কি। তো কথা না বলে আমি চলে যাচ্ছি আজকে আমাদের গেস্ট অনেক ভাই এবং আজিজ আঙ্কেলের কাছে। অনেক ভাই কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। তো ভাইয়া আগে ভিডিওটা শুরু করার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের যারা আসলে ভিউয়ার্স রয়েছে বা তাদের যদি আপনার ভিসাটা যেটা আসলে ইউকে শোনার পরই না হয়ে গেছে, তো যদি একটু ভাই আমাদের এই স্টোরিটাকে যদি একটু দেখা দেন। হ্যাঁ শিওর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভাইয়া আসলে আপনি তো দেশের বাইরে যাচ্ছেন, তো ভাই আপনার যদি শুরু থেকে যদি আপনার জার্নিটা একটু শেয়ার করতেন যে আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলর শেষ করেছেন, দেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কেন এই ইউনিভার্সিটি চয়েস করছেন? শিওর। আমার ব্যাচেলার্স কমপ্লিট হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। ওয়ান অফ দ্য টপ প্রাইভেট ইউনিভার্সিটি। এরপর হচ্ছে আমি প্ল্যান করছিলাম, ব্যাচেলর মেজর ছিল আমার মার্কেটিং। দেন আমি ইন্টার্নশিপ করি একটা প্রাইভেট কোম্পানিতে, ওইখানে 1-1.5 বছর জব করেছি। জব করার পর আমার মনে হলো যে এমবিএটা বাইরে থেকে করা উচিত, কারণ আমি জবটা যখন করলাম এক্সপ্লোর করলাম জব ফিল্ডগুলো ডিফারেন্ট, এবং এটা মনে হলো যে আমি যদি বাইরের একটা কান্ট্রি থেকে একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে পারি, এটা আমার ক্যারিয়ারকে বুস্ট করতে হবে। আর যেহেতু এখন লিঙ্কডইনের যুগ, সব জায়গায় বাংলাদেশে হোক বাইরে হোক সবাই এখন লিঙ্কডইন ইউজ করে জবের সেক্টরে। তো আমি ডিফারেন্ট প্রোফাইল যখন ঘাটতাম বা বিভিন্ন মানুষের সাথে যখন লিঙ্কডইনে অ্যাড হতাম, তখনও খেয়াল করতাম যারা বাইরে থেকে পড়ে এসেছে বা ওই রকম একটা সার্টিফিকেট অ্যাচিভ করছে, হোক সেটা ইউএসএ, কানাডা, ইউকে, যে কোনো কান্ট্রি হোক না কেন, ওদের প্রায়োরিটিটা অন্যরকম ভাবে দিত মানুষ। তো ওইখান থেকে আর কি প্ল্যান যে ইউকের জন্য আমি অ্যাপ্লাই করবো, অ্যান্ড আইএলটিএস দেওয়াই ছিল আমার প্রথম থেকে। তো প্রসেসটাও ইজি, অ্যান্ড আমার অনেক ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ড সার্কেল আছে ইউকেতে, সব মিলিয়ে আর কি এটাই কারণ ইউকে চুজ। ভাইয়া যেহেতু এআইবি থেকে পড়াশোনা করেছে, তো আমিও আমার এমবিএটা এআইবি থেকে করেছি। তো আমি জানি যে বাংলাদেশের টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে যেগুলি আসলে কারিকুলাম প্রায় নেই, নর্থ আমেরিকান স্টাইল ফলো করে। সো ভাইয়া কিন্তু এআইবি থেকে পড়ার কারণে তার অলরেডি তার বেসমেন্টটা অনেকটাই স্ট্রং ছিল, এবং পাশাপাশি যে ভাইয়া কিন্তু এমওআই দিয়ে কিন্তু সে কিন্তু মাস্টার্সের জন্য ইউকেতে অ্যাপ্লাই করতে পারতো এবং এমওআই দিয়ে তার প্রসেসিংটা করা যেত। বাট ভাইয়া কিন্তু তারপরেও তার প্রোফাইলটাকে আরেকটু হেলদি করার জন্য এবং তার পরবর্তীতে ইউকে যাওয়ার পরেও তার যেহেতু অনেক সময় আইএলটিএস এর সার্টিফিকেটের দরকার হয়, সো সে তার এমওআই থাকার পরেও সে কিন্তু আইএলটিএসটা করেছে। অনেক স্টুডেন্ট বাংলাদেশে অনেক স্টুডেন্ট থাকে যে আসলে উইদাউট আইএলটিএস এ আমি কোন কান্ট্রিতে যেতে পারি, উইদাউট কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ইউকেতে যাওয়া যাবে কিনা। তো তাদের জন্য আসলে ভাই একটা সুন্দর একটা এক্সাম্পল হতে পারে যে দেখেন তার কিন্তু ভ্যালিড এমওআই রয়েছে, সে কিন্তু তার ব্যাচেলর শেষ করেছে যে 5 ইয়ার্স আগে এরকম না, সে রিসেন্টলি তার ব্যাচেলর শেষ করেছে 2022 তে। হ্যাঁ 22 তে কিন্তু সে তার ব্যাচেলর শেষ করেছে। তো তার আইএলটিএস এর এমওআই ভ্যালিডিটি কিন্তু আরো অলমোস্ট 2 থেকে 3 ইয়ার্স এর মতো রয়েছে, বাট তারপরে কিন্তু সে আইএলটিএস করেছে তার ফাইলটাকে একটু শক্তপোক্ত করার জন্য এবং তার ফাইলটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য। তো আপনারা যারা আসলে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আসলে আপনি ইউকেতে বলেন বা অন্য কান্ট্রিতে এমওআই দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যায়, যাচ্ছে না যে তা না, বাট তারপর যদি আপনার একটা আইএলটিএস এর স্কোর থাকে আপনার প্রোফাইলটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যায়। তো ভাইয়ের সাথে কথা বলে একটা আঙ্কেলের সাথে কথা বলি। তো আঙ্কেল, আপনি কখন মনে করেন যে আসলে আপনি তো অনেক টাকা খরচ করে যেতে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে মোটামুটি 7 থেকে 8 লাখ 10 লাখ টাকা অনেক সময় খরচ হয়ে যায়, তো আপনার কাছে কেন মনে হলো যে এত টাকা খরচ করার পরও তার একটা আপনি আরো ইনভেস্ট করতে চাচ্ছেন আপনার ছেলের প্রতি, যে একটা ইউকে ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে? আমি চাচ্ছি ওখানকার কালচারের সাথে
একটু ম্যাচিউর হোক এবং শিখুক, শিখে এবং ও আরও একটু ডিগ্রিটা আরও অর্জন করুক, এবং ডিগ্রিটা অর্জন করলে ওদের এডুকেশনের দিক দিয়ে এবং দেশ থেকে ইউকে থেকে একটা ডিগ্রি নিয়ে এসে দেশের জন্য দেশে একটা কাজ করতে গেলে সে যে আরও প্রাউড ফিল করবে এবং সার্টিফিকেটের জন্য তার ওইটা একটু ভেরিফাই করবে তার নেক্সট সাকসেসফুল ইয়ের জন্য, সার্ভিসের জন্য। এই জন্য আমি লাইক করতেছি যে ইউকে থেকে ওই কালচারের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে সে দেশে এসে সে আমাদের দেশে কালচারের সাথে ডক্টরেট বা কাজ করার জন্য, তার এডুকেশনের জন্য এবং নেক্সট মার্কেটিংয়ের উপর সাবজেক্টের উপর যে পড়াশোনা করতে যাচ্ছে সেখানে সে মার্কেটিংয়ের উপরে দেশে এসে তিনি দেশের জন্য কিছু করুক। ইনশাআল্লাহ বড় একটা ড্রিম যে আঙ্কেল কিন্তু এইভাবেই বলতো যে আঙ্কেল একটা বাংলাদেশে ডিগ্রি থাকার পাশাপাশি যদি একটা ইউকে ডিগ্রি থাকে, একটা ইউকে ডিগ্রি থাকার মানে কিন্তু মানে বড় একটা অ্যাসেট একটা লাইফের ক্ষেত্রে। কারণ আপনি দেখেছেন আসলে বাংলাদেশ বলেন বা যে কোনো বিষয়ে যে যারা ইউকের একটা ডিগ্রি অ্যাচিভ করে এসেছে, এটা ব্যারিস্টারের দিক থেকে হোক বা আপনার ইঞ্জিনিয়ারিং দিকে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, সেই কিন্তু যে কিন্তু ইউকে থেকে একবার পড়াশোনা করেছে যদি বাংলাদেশে কামব্যাক করে সে কিন্তু খুব ভালো একটা পজিশনে রয়েছে। যেটা আসলে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাই যে বাংলাদেশের ব্যারিস্টার দেখতে পাচ্ছি তারা কিন্তু সবাই কিন্তু মেনলি ইউকে থেকেই ব্যারিস্টার বার ল করার পরে কিন্তু তারা বাংলাদেশে এসে কিন্তু তারা সফল আইনজীবী হয়েছে। ইনফ্যাক্ট সেটা আপনি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও বলেন বা আপনি বিজনেসের ক্ষেত্রেও বলেন। তো ভাই আপনি এখন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ হ্যাম্পশায়ার। আমার কোর্সটি হচ্ছে ডিজিটাল ম্যানেজমেন্ট, এমএসসি ইন ডিজিটাল ম্যানেজমেন্ট উইথ ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা কত বছরের কোর্স? এটা হচ্ছে 1 বছরের কোর্স। দেন ইউকে যাবেন, দেন বিভিন্ন রয়ে যাবেন? না হ্যাঁ, আসলে আমি আমার ফ্যামিলির বড় ছেলে, তো আমার অনেক রেসপন্সিবিলিটি আছে বলতে গেলে। তো আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ আমি আমার কোর্সটা কমপ্লিট করে আমি যদি ওইখানে ইন্টার্নশিপের অপরচুনিটি পাই, হয়তো আমি 3-4 মাস একটা ইন্টার্নশিপ করব, করে আমি ওইখানকার একটা জবের একটা নলেজ নিব, দেন আমি আমার কান্ট্রিতে ব্যাক করব, বাংলাদেশে ব্যাক করে আমার যে মেইন টার্গেট সেটা হচ্ছে বাংলাদেশে কিছু এমএনসি কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, ইউনিলিভার, ব্যাংক, জেটিআই। আমার টার্গেটটা ছোটবেলা থেকে যখন আমি আর কি ইন্টার্নশিপ করতেছিলাম ব্যাচেলার্সের পর, তখন থেকে আর কি আমার ওগুলো ড্রিম ছিল যে ওই টাইপের কোম্পানিগুলোতে আমি একদম জয়েন হব বা জয়েন করব। তো হ্যাঁ, আমার এখনো টার্গেট ওইটাই, জাস্ট মাঝখান দিয়ে কি হবে আমার এই ইউনিভার্সিটিতে অথবা ইউকে যে সার্টিফিকেটটা এটা আমাকে হেল্প করবে আর একটু আগে। অবশ্যই অবশ্যই অবশ্যই। সো ভাই আসলে আপনার ট্রিপলের সাথে কিভাবে আপনি ট্যাগ করলেন বা কিভাবে ট্রিপলের নাম জানলেন বা কিভাবে রিলেটেড? আচ্ছা, ফেসবুকে আমি ডিফারেন্ট অনেক এজেন্সি দেখছি, প্লাস হচ্ছে বাংলাদেশে এখন এজেন্সি দিয়ে পড়া, সত্যি কথা বলতে। এখন র্যান্ডমলি আমি ফেসবুকে সার্চ করছিলাম, করতে করতে আর কি ট্রিপলের নামটা আসে, আর তার উপর হচ্ছে আমার বাসা খুব কাছে। তো আমি প্রতিটা অনেক এজেন্সিতেই গিয়েছি, ট্রিপ করে ওদের প্রথমত ওদের কথাবার্তা শুনেছি, কতটুকু তারা আমাকে হোপ দিতে পারছে, আশা দিতে পারছে, বা কতটুকু ট্রাস্টেড তারা, আগে এটা যাচাই করে দেন আর কি সর্বশেষে আমি ট্রিপলয়কে চুজ করছি। প্রথমত ভাইয়া আমার পরিচিত, আর দুই হচ্ছে বাসার কাছে, যে কোনো সময় ভাইয়াকে পাওয়া যাবে, ফোন দিলে হোক, রাত হোক, দিন হোক, সব মিলে আর কি ট্রিপলয়টাকে আমি চুজ করলাম। আচ্ছা, ট্রিপলয়ের সাথে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্রিপলয়ের সাথে আমার যে এত দূর একটা জার্নি ছিল, অলমোস্ট 1 বছরের কাছাকাছি, সেটা ভালোই গিয়েছে বলতে গেলে। এখন আপনার অনলাইন স্টুডেন্ট একটু ভয় পেয়ে যাচ্ছে, এক বছরের জার্নি। 1 বছরের জার্নি আসলে হ্যাঁ শিওর। আমার প্রথম ইনটেকটা ছিল মেইনলি জানুয়ারি। তো আমি ডিসেম্বরে যখন ফাইলটা সাবমিট করি, ফাইলটা সাবমিটের পর তখন অনেকে হয়তো জানেন না, ইউকে তে, ইউএসএ, কানাডা ডিসেম্বর পুরো মাসটা ওদের বন্ধ থাকে নিউ ইয়ারের জন্য, তারপর ক্রিসমাসের জন্য, তো সবাই বিজি হয়ে যায়। তো ওই টাইমে আর কি আমি আমার ফাইলটা সাবমিট করি। তো এই কারণে একটা প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তার উপর আমার জানুয়ারি মোস্ট প্রবাবলি 21 অর 21st অর 22nd এ ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এন্ড শুরু হয়ে গেছে, তাদের রিপ্লাই আস্তে আস্তে আমার ক্লাসটা শুরু হয়ে গেছে। সেই কারণে আর কি আমার ভার্সিটি থেকে পরবর্তীতে মেইল আসলো যে তুমি নেক্সট ইনটেকটা ধরো, which is সেপ্টেম্বর, মানে স্টপ পুরো স্টপ, এখন আমরা নিচ্ছি না স্টুডেন্ট, তুমি ট্রাই করো পর সেপ্টেম্বরের জন্য। তো হ্যাঁ, অবশ্যই আমিও আশামত হয়েছিলাম যে অনেকেরই হলো, আমার কেন হলো না। তো আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়ের সাথে অনেক আমার মন খারাপ ছিল, ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করছি যে ভাই আমি এখন কি করব, আমি যে 6-7টা মাস পিছিয়ে গেলাম, কি করব, কি করা উচিত, আমার নেক্সট প্ল্যান। তো ভাইয়া আমাকে অনেক বুঝাইলো, প্লাস হচ্ছে আশা দিল যে ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। ভাইয়ের কথা শুনে, ভাইয়ের উপর ভরসা করি আর কি
ওইরকম মনোবল নিয়ে আর কি নেক্সট ইনটেকের জন্য দাঁড়িয়ে গেলাম। এই কারণে আর কি যে লেন্থটা ওই লেটটা কিন্তু একটা ব্যাপার আসলে একটা স্টুডেন্ট যখন একটা ইনটেকে যেতে পারে না আসলে এটা কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে। কারণ আসলে অনেকেই এসে অনেক ধরনের প্রোফাইল নিয়ে কিন্তু বলবে আমি কানাডার জন্য যাব বা আমি ইউএস যাব, অথবা তার প্রোফাইলটা আসলে ওই কান্ট্রির জন্য না। অথবা অনেক স্টুডেন্ট অবস্থায় যে কেউ একজন আইএসএ 6.5 বা 6 পেয়ে গেছে, তখন সে মনে করে আমি তো আসলে কানাডা ছাড়া আমি অন্য কোনো কান্ট্রিতে যাব না। তার হয়তো বা আইএলটিএস এর রিকোয়ারমেন্টে তার কানাডার সাথে ম্যাচ করছে, তার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলি এগুলো কিন্তু আসলে ম্যাচ করেনি হতে পারে। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি যে আসলে যেই কান্ট্রির জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাকে কিন্তু ওই কান্ট্রিটাই সাজেস্ট করা উচিত। ভাইয়া ইউকেতে জন্য অ্যাপ্লাই করছে কারণ তার ফাইলটা পারফেক্টলি ইউকের জন্য ম্যাচ। বাট এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে কি যে সেপ্টেম্বর ইনটেক আমরা জানি অনেক বড় একটা ইনটেক, সো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়। জানুয়ারি ইনটেকটা অনেক ছোট্ট একটা ইনটেক থাকে, সেই সময় আসলে যখন ভাই কিন্তু ফাইলটা সময় মতনই সে ফাইল সাবমিট করেছিল। বাট ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার বলেন কিছু ইউনিভার্সিটি আসলে ওই ইনটেক অনুযায়ী আসলে তার স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আপনার এই ইউকের যে ইমিগ্রেশন রয়েছে বা ভিসা আসলে ফাইল সাবমিট করার পরেও আসলে যে পরিমাণ সময়টা নিয়েছে এই মধ্যে আসলে তারা ডিসিশন দিতে পারেনি। আই হোপ ওই লাস্ট ইনটেকে যদি আর যদি এক সপ্তাহ পর যদি এসে ইউনিভার্সিটি তার ক্যাশটা উঠে করতো, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি কিন্তু চলে যেতে পারবেন। এখন কিন্তু আপনারা কিন্তু অলরেডি ইউনিভার্সিটির ইউকেবি থেকে যে ইন্টারভিউ হয় অলরেডি কিন্তু ইন্টারভিউ ডান হয়ে গেছে, এবং আমরা যতটুকু জানি যে ভাইয়ার ইন্টারভিউটা খুবই চমৎকার হয়েছে। কারণ ভাই ইন্টারভিউর ব্যাপারে যদি আমাদের একটু টিপটা কেমন সাপোর্ট দিয়েছিল আপনাকে? হ্যাঁ ভাইয়া ইন্টারভিউর ব্যাপারে আমি নিজেও জানতাম না ইন্টারভিউটা কিরকম হবে। আমি অনেক নার্ভাস ছিলাম যে ওরা কিরকম কোশ্চেন করতে পারে আর কি অ্যান্সারটা কিভাবে দেওয়া উচিত, কতটা গুছিয়ে দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ভাইয়াদের নিজস্ব টিম আছে, তো ভাইয়ারে আর কি সবকিছু আমাকে সেট করে দিল যে এইভাবে অ্যান্সারটা হবে। আর প্রতিদিন আমাকে মক নিতে থাকে, একটা টাইম স্কেডিউল করে আমার পছন্দ মতো আমার যেই টাইমটা কি সুবিধা হয় ওই টাইম মতো ভাইয়ারা আমাকে ফোন দিত, হোয়াটসঅ্যাপ হোক সেটা জুম মিটিং এ হোক, বিভিন্নভাবে ভাইয়াদের সাথে কানেক্ট করে আমি বাসায় বসে ভাইয়াদের সাথে প্রতিদিন মকটা প্র্যাকটিস করতাম। আর প্রতিদিন যখন নতুন নতুন কিছু জানতে পারতাম তখন ভাইয়ারাও শুনতো আমার প্রতিদিন মকটা, শোনার পর ভাইয়ারাও সেটা কারেকশন করে দিত যে তুমি এটা এভাবে না ওইভাবে বলো, এটা আরেকটু স্ট্যান্ডার্ড লাগে শুনতে বা দেখতে আরেকটু স্ট্যান্ডার্ড লাগে। তো এই ক্ষেত্রে ভাইয়ারা অনেক হেল্প করেছে আমাকে। তো ভাইয়া যেমন গত ইন্টারভিউ যখন অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ভাইয়া কিন্তু ভালো একটা অ্যামাউন্ট লস হয়েছে। সেই এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ফ্রাস্ট্রেশন। ফার্স্ট টাইম আসলে এই ধরনের ইনসিডেন্টস হয় আসলে, মানে এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে আসলে শেষ বলে কোনো কথা আসলে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখলাম আসলে একটা ফাইল পারফেক্টলি অল ওকে, বা তারপর কিন্তু আসলে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আপনার এই ফাইলে ভিসা হয়েই সে খুব কুইকলি চলে যেতে পারবে। কারণ এই একটা ইনসিডেন্স তো তার কিন্তু আইএলটিএস অল ওকে, ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সেটাও কিন্তু খুবই চমৎকার, তার নিজস্ব ফান্ড ছিল, সে খুব সুন্দরভাবে দেখাইছে। বাট তারপর কিন্তু আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি হওয়ার কারণে কি হয়েছে আসলে তাকে ডেটা হতে বাধ্য হওয়া গেছে। এই ক্ষেত্রে কিন্তু আঙ্কেলের আসলে বেশ কিছু টাকা লস হয়ে যায়, কারণ আমরা জানি যে আপনার অ্যাপ্লিকেশন ফিসটা আসলে নন রিফান্ডেবল। তো তার যেহেতু অ্যাপ্লিকেশন ফিসের অলমোস্ট প্রায় 50,000 টাকার মতো ছিল, আসলে এই টাকাটা কিন্তু লস হয়ে যায়। এবং টিবি টেস্ট থেকে শুরু করে আবারও তাকে কিছু টেস্ট মানে মেডিকেলটা করতে হয়, এটা কিন্তু আসলে একটা আলাদা একটা কস্টিং এর ক্ষেত্রে যায়। তো আঙ্কেল আপনার কি মনে হচ্ছে আসলে আপনি যে ইনভেস্টমেন্টটা ভাইয়ের উপরে করছেন বা করেছেন আসলে সেটা কি একটা গুড ইনভেস্টমেন্ট, হবে কি এটা পরবর্তীতে আপনাকে রিটার্ন করবে নাকি? ইনশাআল্লাহ আশা করি যে পরবর্তীতে এটা হয়তো আমি ফিডব্যাকটা পাবো আঙ্কেলের কাছে সার্ভিসটা সার্ভিসটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। তবে এখন যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছে তো তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন আসলে কোন কোন জায়গা থেকে আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে তাদেরকে একটু সাজেশন দিতে পারেন যে কিভাবে ফাইলটা রেডি করতে পারে বা কখন তাদের অ্যাপ্লাই করা উচিত? আচ্ছা, আমি ভাই এতটুকুই বলবো, প্রথমত তাদের হয়তো হয় আইএলটিএস নাইলে পিটি, এমওয়াই ভরসা নাই করুক, এটাই বেটার হয়। কারণ আইএলটিএস পিটি বা সে যদি অন্য কোনো টোয়েফেল এসব করতে চায় করে রাখ, এটা অনেকে ভয় পায়, আমি প্রথম ভয় পেয়েছিলাম, বাট অত কঠিন কিছু না, একটু প্র্যাকটিসের উপর সবকিছুই। এরপর হচ্ছে যেই কান্ট্রির জন্য অ্যাপ্লাই করুক না কেন 3 থেকে 4 মাস আগে সবকিছু রেডি করে রাখা, সেটা হোক তার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে নাম সংশোধন করা সবকিছু। প্লাস আপনি যে এজেন্সিতেই যান না কেন, আমি বলতেছি না সেটা ডিপ্লয় করতে হবে, 4-5টা এজেন্সি আপনি বিবেচনা করেন,
এখন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ট্রিপলয়েতে আসার আগে আমি 5-6টা এজেন্সি ঘুরেছি, সবাই না আমাকে একই আশা দিয়েছে, তোমার হয়ে যাবে, তোমার হয়ে যাবে। সেটা হোক কানাডা, সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক জার্মান, মানে সব কান্ট্রিতেই তারা বলছে হয়ে যাবে। তো তাদের কথাবার্তার প্যাটার্নও কিছুটা সেম। তো আমার কাছে কেমন যেন মনে হতো যে মুখস্থ কোনো স্ক্রিপ্ট বলছে প্রতিটা এজেন্সি। তো ওইখান থেকে ট্রিপলে কেন আলাদা সেটা এই কারণে যে ভাইয়ারা আমাকে বলছে যে তুমি এই কান্ট্রির জন্য তোমার প্রোফাইলটা এইভাবে ম্যাচ হইতেছে। ভাইয়া আমাকে পয়েন্ট টু পয়েন্ট দেখা দিচ্ছে যে এই কান্ট্রি এটা হবে, তোমার এটা আছে, যেটা আমার মনে হয় খুব কম এজেন্সি সেটা শো করে। এজেন্সিরা বলবে প্রথমে হয়ে যাবে, পরে না হওয়ার পর তারা কিন্তু আর কিছু করে না, বলে যে আমাদের কিছু করার ছিল না, আমরা তো চেষ্টা করেছি। কিন্তু আমার যখন প্রথমে হয়নি জার্মানি থেকে, ভাইয়ারা কিন্তু আশাহত হয়নি, বরং আমি নিজে আশাহত হয়ে গেছি। ভাইয়া আমাকে বলেছে যে হবে ইনশাআল্লাহ, নেক্সট হবে, তুমি কনফিডেন্স নাও, মানে আশাহত হয়ে হবে। তো সব মিলে আমি বলবো যে এজেন্সিটা আপনারা নিজেরাই দেখেন, 4-5টা বিবেচনা করে 4-5 জায়গায় দরকার হলে 2-3 বার করে যাবেন, কথা বলবেন তাদের ব্যাপারে, বিভিন্ন রিভিউ দেখবেন, সেটা হোক সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে, রিভিউ দেখে এরপর আপনারা ওই কান্ট্রির জন্য আগাবেন। তবে এখন যে ইউকেবে ইন্টারভিউ এটা নিয়ে আসলে সবার মধ্যে একটা আতঙ্ক থাকে যে সেই ইউকেবে ইন্টারভিউ কি জিজ্ঞেস করবে, কি মানে আমাকে কোর্স সম্বন্ধে জিজ্ঞেস করবে নাকি আমার ফাইন্যান্সিয়াল জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করবে, মানে অনেক নার্ভাস থাকে টেস্টের জন্য। ইউকেবে ইন্টারভিউ যখন এই ইন্টারভিউর মেইল চলে আসে তখন এই টেস্টের মধ্যে আসলে খুবই আতঙ্কিত হয়ে যায়, খুবই নার্ভাস হয়ে যায়। আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, ইউকেবে ইন্টারভিউটা হচ্ছে এনএসএফ মেইল আসে প্রথমে, আপনি যখন ফাইলটা সাবমিট করবেন তার 3 দিন পরে এনএসএফ একটা মেইল আসে, নট স্ট্রেট ফরওয়ার্ড। তো এই মেইলটা আসার পর তারা হয়তো বলবে যে আদার ব্যাংক ডকুমেন্টস চাই, অথবা কোনো টিভি টেস্ট বা কোনো ডকুমেন্টস হয়তো মিসিং হয়েছে ডিএফএস থেকে, সেটা পুনরায় ওরা সাবমিশনের জন্য চাবে, না হলে হচ্ছে ইন্টারভিউ একটা ডেট। ইন্টারভিউটা ভাইয়া ওদের এমবাসির সাথে হয়ে থাকে থ্রু অনলাইন, ওরা আপনাকে টাইম ডেট সবকিছু মেইলের মাধ্যমে জানিয়ে দিবে, এবং আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি একটা সুন্দর একটা সময় পাবেন, 20-25 দিন বা 15-16 দিনের মতো একটা সময় থাকে। ওই সময়টা আই থিঙ্ক এনাফ একটা স্টুডেন্টের জন্য প্রিপারেশনটা নেওয়ার জন্য। তো ভয়ের কিছুই নেই, সত্যি কথা বলতে খুব বেসিক কোশ্চেন থাকে। আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনি যদি টুকিটাক মানে আপনার ব্যাপারে জানেন, আপনার ভার্সিটির ব্যাপার হোক, সেটা কোর্সের নলেজ হোক বা আপনি ইউনিভার্সিটি নলেজ থাকুক, আপনি ইনশাআল্লাহ ইন্টারভিউতে পাস করবেন। তবে আপনি ট্রিপলকে আউট অফ 10 এ কত দিতে যাচ্ছেন? 10 আউট অফ 10, সত্যি কথা বলতে 10 আউট অফ 10। এই কারণে যে এমন না যে আমার ভিসা হয়ে গেছে দেখে 10 আউট অফ 10, এই কারণে যে ভাইয়াকে আমি অনেক জানি। সত্যি কথা বলতে ভাইয়াকে রাত 2টা হোক 3টা হোক আমি কোনো এজেন্সিতে এরকম দেখি নাই যে অফিস টাইমের পরে কেউ কল পিক করে। এটা সত্যি কথা, এটা তাদের সিস্টেম না, কোনো অফিসের মতো সিস্টেম না এটা। কিন্তু ভাইয়াকে আমি যখন ফোন দিচ্ছি, ভাইয়া আমার তো কালকে ইন্টারভিউ, আচ্ছা ভাইয়া আমার তো এটা লাগবে, ওইটা লাগবে, কি করবো, কিভাবে প্রিপারেশন নেবো, সেটা যত গভীর রাতে হোক না কেন ভাইয়া সবসময় ফোন পিক করবে। পিক না করে ভাইয়া দেখলে যখনই দেখবে তখনই ব্যাক করে আমাকে বুঝাবে, বলবে যে এটা করো, এইভাবে করো। এই জন্য 10 আউট অফ 10। থ্যাংক ইউ সো মাচ, আসলে আমাদের সবাই চেষ্টা থাকে আসলে। আর ভাই আমরা সার্ভিসটা স্কোর টাকা নিছি, আর ওদের ফাইল ওপেনিং ক্লাস আমরা করে দেখা নিছি জিরো, সত্যি কথা বলতে জিরো। ভাইয়ারা কোনো চার্জ নেয় না আমার থেকে, কোনো ইউকে ফাইল ওপেনিং চার্জ পায় না, এবং ভাইয়ারা সবসময় এটা ক্লিয়ার করে দেয় সবাইকে, যারাই আসুক না কেন ভাইয়ারা হয়তো ক্লিয়ার করে দিবে আপনাদেরকে, আর কোনো সার্ভিস চার্জ। আঙ্কেল আপনার অনেক সাপোর্ট ছিল আসলে। আমি আজকে আন্টি আসতে পারিনি, আসলে আঙ্কেলের থেকে আমার আন্টির সাথে বেশি কথা হচ্ছে। এই আন্টি আসলে খুবই সাপোর্টিভ ছিল, মানে একটা স্টুডেন্টের যদি এরকম একটা গার্ডিয়ান থাকে, ওই স্টুডেন্ট আসলে অনেক প্রসেসিংটাই বা এরকম একটা মা যদি থাকে, আসলে সবার মাই আসলে সবচেয়ে তার ছেলের জন্য তার মেয়ের জন্য সব বেস্ট এফোর্টটাই দেয়। সো আন্টি এটা ব্যতিক্রম ছিল না, এবং আন্টি প্রত্যেকটা ইউকের গ্রুপে সে জয়েন করা ছিল, এবং আমাকে আমার থেকে বেশি নলেজ গুলো এখন আন্টির হয়ে গেছে যে কোন ইউনিভার্সিটিতে কখন ক্যাশ ইস্যু করতেছে, কোন স্টুডেন্টের ইন্টারভিউ হতে পারে না হতে পারে, এই সব নলেজ কিন্তু আন্টির হয়ে গেছে। আন্টি নিজে স্টুডেন্ট হয়ে সে বিভিন্ন গ্রুপে ইনফরমেশন আনতো, স্ক্যাপ করতো। তো আন্টি অনেক থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনার সাথে কথা বলতে গেলে আজকে আরো বেশি ভালো লাগতো। আঙ্কেল তো আসলে শুরু থেকে এখন পর্যন্ত আঙ্কেল ছেলেকে সাপোর্ট দিয়ে আসছে। তো আপনাদের এই সাপোর্ট গুলো আসলে একটা ছেলে মেয়ে আসলে তার ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে অথবা এখানে খুব একটা ভালো একটা ইনভেস্টমেন্ট চলে যায়, বাট এই ইনভেস্টমেন্ট তার জন্য একটা লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট। কারণ আমরা আসলে ইউকের ক্ষেত্রে যেটা আসলে দেখা যায়, ইউকেতে
তার ব্যাচেলর বা মাস্টার্স হওয়ার পরে সে আফটার 2 ইয়ার্স একটা পিএসডব্লিউ পায়। Yes, sir. সো এখানে পিএসডব্লিউ সময় একটা স্টুডেন্ট সে ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। সো এই সময়ের মধ্যে সে কিন্তু তার স্কিল ডেভেলপমেন্টের একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়। সে একটা ব্রিটিশ কোম্পানিতে 2 বছর চাকরি করা মানে কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল স্টাইলে আসলে কোথায় চাকরির মানে এক্সপেরিয়েন্স কেমন হয় সেটা সে জানতে পারে, দেন ওইখানকার রুলস রেগুলেশন সে জানতে পারে, ভালো জিনিসগুলো জানতে পারে, কাজের সম্পর্কে তার একটা ডেভেলপমেন্ট হয় যেটা আঙ্কেল বললো। এবং সেই এক্সপেরিয়েন্সগুলি নিয়ে একটা ছেলে যখন বাংলাদেশে চলে আসে তখন কিন্তু এই রুলস রেগুলেশনগুলি বা এই এক্সপেরিয়েন্সগুলো সে তার প্রফেশনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, হোক সে জব করতেছে হোক সে তার বিজনেস করতেছে। সো প্রত্যেকটা স্টুডেন্ট আমার মনে হয় আসলে 6 মাসের যদি কোনো কোর্স থাকে 6 মাসের জন্য হলে পর তার দেশের বাইরে গিয়ে একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসা উচিত। এটা হতে পারে দুবাইও হতে পারে, কারণ আমি দেখেছি যে দুবাইতেও কিন্তু যারা প্রফেশনাল ভালো লেভেলে জব করে তারা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হয় rather than যে বাংলাদেশ থেকে পড়াশোনা করছে। বাংলাদেশকে আমি কোনোভাবে ছোট করতেছি না, বাংলাদেশে কিন্তু যারা পড়াশোনা করছে তারা কিন্তু অনেক ভালো ভালো পজিশনে রয়েছে। বাট যদি কারো সুযোগ থাকে যে দেশের বাইরে থেকে একটা ফরেন ডিগ্রি নিয়ে আসা, তো তাদের অবশ্যই উচিত এই সুযোগটা কাজে লাগানো। আর হয়তো এখানে কিছু টাকা খরচ হয়, বাট এই খরচটা কিন্তু একটা স্টুডেন্ট যখন পিএসডব্লিউ তে থাকে সে কিন্তু তার থেকে 2 গুণ 3 গুণ সে আর্ন করে নিয়ে আসতে পারে। তো এটা কিন্তু একবারে একটা ভালো একটা সাইড বাংলাদেশি স্টুডেন্টের জন্য, যেহেতু বিভিন্ন দেশে বাংলাদেশি স্টুডেন্ট দেখা যেতে পারতেছে এবং প্রস্তুতিটা আগে থেকে অনেক সহজ হচ্ছে। So thank you so much ভাইয়া। ইনশাআল্লাহ আমরা তো বাংলাদেশকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিয়েছি এবং দেশের বাইরে যখন আপনি যাবেন এগুলো যদি যাবেন এগুলো তো আমাদের বেশ কিছু স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেকটা শহরে যেমন আপনি হাটখোসায় যাচ্ছেন, হাটখোসায় কিন্তু আমার আপন ফুফাতো ভাই সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। তো যদি কোনো সাপোর্ট থাকে ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই আমাদের সাথের মতো যতটুকু রয়েছে সেটা দেশের বাইরে গেলে পর আসলে আমাদের কন্ট্রোলে অনেক সময় কিছু করা ইম্পসিবল হয়ে যায়। আবার আমাদের কন্ট্রোলে যদি কোনো সাপোর্ট থাকে অবশ্যই তো আমরা সেটা সবসময়ের জন্যই দিই। শুভকামনা রইল আপনার জন্য, এত পেশেন্স নিয়ে আসলে আগিয়েছেন, কারণ অনেকে আসলে হাল ছেড়ে দেয় মাঝপথে এসে যায়। বা এটা আসলে এই ভাইয়ের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে যে রেগুলার ইনসিডেন্ট এরকম না, এটা আসলে মানে খুবই মানে একটা ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে। কারণ আমার 3টা বন্ধু ছিল, তার মধ্যে আমরা 3-4 জন একসাথে অ্যাপ্লাই করেছিলাম ইউকে এর জন্য, বাট আলাদা আলাদা ইউনিভার্সিটি। তার মধ্যে 2 জনের খুব ইজিলি হয়ে গেছে, ওরা ফাইল সাবমিটেড 10 থেকে 15 দিনের মাথায় মেল চলে আসছে। একমাত্র এনএসএ বা ইন্টারভিউ মেলটা আমি পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে রেয়ার কেস। ভাই আসলে যে ইনসিডেন্টটা ওপেন থেকে হয়েছে, যে রেকর্ড হয়েছে, এটা আসলে সবসময় যে হয় এরকম না। অথবা সেই সময় ইমিগ্রেশনের কোনো রুলস রেগুলেশন চলে এসেছিল বা যেহেতু আপনার সামনে নির্বাচন ছিল, তো ওই হিসাবে একটু সবকিছু মিলে ইমিগ্রেশন পলিসি চেঞ্জ আসার কারণে একটু লেন্দি হয়ে যাওয়ার কারণে গ্রেফারটা হতে হয়েছিল। ভাই কিন্তু কোনো সময় রিফিউজ ছিল না, সে কিন্তু জাস্ট গ্রেফার হয়েছিল, অত ইন্ডিয়া থেকে এই দিকে সে গ্রেফার হয়ে আসছে। বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কিন্তু ছেড়ে হয়ে গেছে। তো নেক্সট ইনটেকে বা নেক্সট ইনটেকে আপনারা যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা কিন্তু আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জায়গায় আমরা একটা স্মুথ এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি কিন্তু ভাইয়ের মতো গেস্ট হিসেবে আপনার সাকসেস স্টোরিটা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবেন। তো আপনারা যারা নেক্সট আপকামিং ইনটেকে ইউকেতে বা ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডা বা যে কোনো ডেস্টিনেশনে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিসা ইন্টারভিউ খুবই সিম্পল একটা জিনিস, যেটা ভাইয়া বললো। সো ভাইয়ার মতো যদি আপনি যদি একটু পেশেন্স নিয়ে কাজ করেন, আমাদের ইনস্ট্রাকশনগুলি ফলো করেন, দেন আপনার সাকসেসটাও একেবারেই তৈরি হবে। তো আর লেন্দি করবো না, আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল, ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।